আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 92 নাম্বার ক্লাস। তো এর আগে আমাদের অনেক ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া যে প্লেলিস্টের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো মনে রাখবে, গৌতম বুদ্ধ হচ্ছে তার প্রথম প্রবচন দিয়েছিলেন হচ্ছে সারনাথে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, 564 খ্রিস্টপূর্বাব্দে তিনি নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম হয় এবং কুশীনগরে তিনি মারা যান। নেক্সট প্রশ্ন, পুষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিশ্চিত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো তোমাদের যদি কোনো প্রশ্ন অজানা বা নতুন বলে মনে হয় তাহলে সেই প্রশ্নগুলো তোমরা ভিডিও পজ করে খাতায় নোট করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে তোমাদের সেখান থেকে রিভাইজ করতে সুবিধা হবে। আর যদি তোমরা আমাদের এই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচের আজ পর্যন্ত যত ক্লাস হয়েছে আর পরে যত ক্লাস হবে সব পিডিএফ একসাথে পেতে চাও, তাহলে সেই পিডিএফের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, অগ্ন্যাশয় রস এবং লালা রস। তো অগ্ন্যাশয় রস এবং লালা রস থেকে যে রস উৎপন্ন হয় সেই রস দিয়ে হচ্ছে চর্বি হজম হয়। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার সংশ্লেষে কি হয়? অক্সিজেন উৎপাদন হয়, অক্সিজেন উৎপাদন হয় না, ইথার উৎপাদন হয়, নাকি HCl উৎপাদন হয়? তো মনে রাখবে যে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হচ্ছে অক্সিজেন উৎপাদন হয় না। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, পরে দেখো, সালোক সংশ্লেষী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কয়েকটি। দেখো, সায়ানো ব্যাকটেরিয়া, ক্লোরোবি যাকে বলা হয় সবুজ সালফার ব্যাকটেরিয়া, প্রোটিও ব্যাকটেরিয়া যাকে বলা হয় বেগুনি ব্যাকটেরিয়া নামেও এটা পরিচিত, এবং ক্লোরোফ্লেক্সি এটা হচ্ছে ফিলামেন্টস ব্যাকটেরিয়া যা সবুজ অসালফার ব্যাকটেরিয়া নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, হিউয়েন সাং কোথায় জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেছিলেন? উড়িষ্যা, কাশ্মীর, বাংলা, নাকি বিহারে? তো হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন তিনি জৈন ধর্মের সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করেছিলেন হচ্ছে বাংলায়। অপশন সি। তো হিউয়েন সাং ছিলেন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক। তিনি সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। হিউয়েন সাং তার লেখা গ্রন্থ শি ইউকি ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে স্যামুয়েল বিল। এই শি ইউকিকে ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে স্যামুয়েল বিল। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণ দাতাদের মধ্যে একজন হলেন কে? তো অপশনগুলির মধ্যে কে সালোক সংশ্লেষের একটি নির্ভুল রাসায়নিক সমীকরণ দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন ডি, কেলভিন এটা দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিনা অনুমতি নিয়ে কোনো সংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত সংসদে অনুপস্থিত না থাকলেও তার সদস্যপদ খারিজ হবে না? অর্থাৎ ম্যাক্সিমাম তিনি কতদিন অনুপস্থিত থাকতে পারবেন? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 60 দিন বা প্রায় 2 মাস। তো ভারতের সংবিধানে 101(4) অনুচ্ছেদে একটি সংসদীয় আসন শূন্য ঘোষণা করার শর্ত দেয়। যদি কোনো সংসদ অনুমতি ছাড়া একটানা 60 দিন অনুপস্থিত থাকে তাহলে হাউস তার আসন শূন্য ঘোষণা করতে পারে। পরের প্রশ্ন, ভিলাই কোথায় অবস্থিত? আমাদের শরীরের কোন অঙ্গে ভিলাই অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় প্রশ্নটা আসে। তো মনে রাখবে, ভিলাই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে অবস্থিত থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ক্ষুদ্রান্ত হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে 6.9 মিটার প্রায়, আর মহিলাদের ক্ষেত্রে প্রায় 7.1 মিটার হয়ে থাকে। ক্ষুদ্রান্তের মোট 3টি অংশ, এগুলো হচ্ছে ডিওডেনাম যা পাকস্থলীর সাথে যুক্ত থাকে, আর জেজুনাম এটি ডিওডিনামের পরবর্তী নলাকার অংশ, এবং লাস্টে থাকে হচ্ছে ইলিয়াম যা হচ্ছে বৃহদন্ত্রের প্রথম অংশের সাথে যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়।
কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নটা পরীক্ষায় আসে, এটাও কিন্তু মোস্ট রিপিটেড প্রশ্ন। তো এই কথাটি বলেছিলেন হচ্ছে ডি বসু। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডি বসু অর্থাৎ দুর্গাদাস বসু এই কথাটি বলেছিলেন। তো দুর্গাদাস বসু ছিলেন ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যাকার, বিশ্বখ্যাত সংবিধান বিশারদ এবং বিচারপতি, এটা বিচারপতি হবে। আর তার লেখা গ্রন্থ কমেন্ট্রি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ও কেস বুক অন দি ইন্ডিয়ান ইনস্টিটিউশন ল। নেক্সট প্রশ্ন, কে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে এই প্রশ্নটাও বারবার। তো এটা তোমাদের আগেও কিন্তু পড়ানো হয়েছিল, তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো মনে রাখবে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছিলেন হচ্ছে মোরারজি দেশাই, অপশান বি। তো মোরারজি দেশাই ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন, যার সময়কাল ছিল হচ্ছে 1977 থেকে 1979 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? অপশন হচ্ছে ডুংরি, অর্কিডের দেশ, উভয়ই নাকি কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ডুংরি। তো মালভূমি অঞ্চলের ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে দ্রাব্যতা হ্রাস পায় কোনটি? তো সাধারণত আমরা জানি যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ জলীয় দ্রবণের উষ্ণতা বৃদ্ধিতে যে কোনো বস্তুর দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু এক্ষেত্রে এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোন বস্তুটির ঠিক উল্টোটা হয়, অর্থাৎ জলীয় দ্রবণের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যটির দ্রাব্যতা হ্রাস পায়। তো এটা হয় হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক রিভাইন ল্যান্ড দেখা যায়? তোমাদের কিছুদিন আগে পড়ানো হয়েছিল, তোমরা যারা কন্টিনিউ ক্লাস দেখো তারা অবশ্যই অ্যান্সার করতে পারবে যে রিভাইন ল্যান্ড কাকে বলা হয়। তো তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই রিভাইন ল্যান্ড কাকে বলা হয়। তো মনে রাখবে সব থেকে বেশি রিভাইন ল্যান্ড দেখা যায় হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন, আমাদের দেশে নিচের কোনটি বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে? এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে বৈদেশিক মুদ্রার তহবিলকে রক্ষা করে। পরের প্রশ্ন, বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? এটা তো একদমই সোজা প্রশ্ন, অ্যান্সার হবে অপশন এ কেস আইন বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 2004 সালে। পরের প্রশ্ন, দশম পরিকল্পনায় অর্থাৎ দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? দেখো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রতিবারই পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো মনে রাখবে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই অর্থ হচ্ছে সর্বাধিক যে ক্ষেত্রকে উৎসাহিত করেছিল সেটা হচ্ছে শক্তি ক্ষেত্র, অর্থাৎ পাওয়ার সেক্টরে কে বেশি উৎসাহিত করেছিল। নেক্সট প্রশ্ন, তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই দশম পরিকল্পনার সময়কাল কত ছিল, অর্থাৎ কত সাল থেকে কত সালের মধ্যে এটা হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, লোকসভার স্পিকার কিভাবে নিযুক্ত বা নির্বাচিত হন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো মনে রাখবে লোকসভার স্পিকার নিযুক্ত হন হচ্ছে লোকসভার যে সংসদের দ্বারা নির্বাচিত হন, অর্থাৎ লোকসভার যে সদস্য থাকে সেই সদস্যদের দ্বারা নির্বাচিত হন হচ্ছে আমাদের লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কিসের মাধ্যমে? তো মনে রাখবে রাজ্যসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন হচ্ছে মুলতুবি প্রস্তাবের মাধ্যমে। পরের প্রশ্ন, 2010 সালে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে কোন ব্যাঙ্কটি যুক্ত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এসবিআই ব্যাংকের সম্পর্কে এখানে জানতে চাওয়া হচ্ছে
যে 2010 সালে এসবিআই ব্যাংকের সঙ্গে কোন ব্যাংকটি মার্জ হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্যাংক অফ ইন্দোর মার্জ হয়েছিল এসবিআই এর সাথে 2010 সালে। পরের প্রশ্ন, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশনের অর্থ কী? তো মনে রাখবে, স্ট্যাগফ্লেশনের অর্থ হচ্ছে মন্দার সাথে মুদ্রাস্ফীতিকে বলা হয়। পরের প্রশ্ন, 717A জাতীয় সড়ক পথ পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে? অপশন হচ্ছে আসাম, বিহার, সিকিম নাকি ঝাড়খণ্ডের সাথে। তো মনে রাখবে, 717A জাতীয় সড়ক হচ্ছে পশ্চিমবঙ্গকে সিকিম রাজ্যের সাথে যুক্ত করেছে। পরের প্রশ্ন, দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সোজা প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। তো মনে রাখবে, দারুচিনি দ্বীপ বলা হয় হচ্ছে শ্রীলঙ্কাকে। তো শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুর কোট্টে এবং বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কলম্বো, আর শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদটির নাম কি? এটাও তো তোমরা পারবে আশা করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর এর সাথে সাথে মনে রাখবে যে কোলেরু হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আর কানওয়ার হ্রদ, যেটা বিহার রাজ্যে রয়েছে, এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই পয়েন্ট দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে তোমাদের। পরের প্রশ্ন, হীরা, মতি ও কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল কোন ফসলের বীজ? ধান, গম, ভুট্টা নাকি কোনোটি নয়? তো মনে রাখবে, হীরা, মতি ও কল্যাণ সোনা এগুলো হচ্ছে গমের বিভিন্ন উচ্চ ফলনশীল বীজের নাম। এর সাথে সাথে মনে রাখবে, ধানের কিছু উচ্চ ফলনশীল বীজের নাম হচ্ছে রত্না, IR8, যমুনা, কৃষ্ণা, পদ্মা, জয়া, রঞ্জিত, পোকালি, CR ধান 315 ইত্যাদি। নেক্সট প্রশ্ন, উত্তরের সমভূমিতে কোন মৃত্তিকা সাধারণত দেখা যায়? অ্যালুভিয়াল, ল্যাটেরাইট, রেগুর নাকি কোনোটি? তো এখানে তো বোঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার হবে। রেগুরও তো হবেই না, ল্যাটেরাইটও হবে না। তো উত্তরের সমভূমিতে দেখা যায় হচ্ছে অ্যালুভিয়াল মৃত্তিকা। অ্যালুভিয়াল মৃত্তিকা হচ্ছে পলিমাটিকে বলা হয়। নেক্সট প্রশ্ন, মেঘের গুরু গুরু ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য? তো মনে রাখবে, মেঘে যে গুরু গুরু ডাক হয় এটা হচ্ছে শব্দের প্রতিফলনের একটি বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, ভারতের সবথেকে বেশি বা বড় উপজাতি গোষ্ঠী কোনটি? ভিল, গোন্ড, সাঁওতাল নাকি থারুর? তো অনেকে অ্যান্সার করবে ভিল, কিন্তু ভিল না। তো ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী হচ্ছে গোন্ড উপজাতি, অপশান বি। নেক্সট প্রশ্ন, নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক সব থেকে কম হয়? ক্যালিয়াম, তামা, অ্যালুমিনিয়াম নাকি নিকেল? তো মনে রাখবে, সব থেকে গলনাঙ্ক কম যে ধাতুটি সেটা হচ্ছে গ্যালিয়াম, অপশন এ। তো গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি পদার্থ গলতে শুরু করে। আর টাংস্টেন হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্কযুক্ত ধাতু, এটা বিশুদ্ধ আকারে, অর্থাৎ বিশুদ্ধ আকারে সব থেকে অর্থাৎ সর্বোচ্চ গলনাঙ্কযুক্ত ধাতুর নাম হচ্ছে টাংস্টেন, আর সব থেকে গলনাঙ্ক কম হচ্ছে গ্যালিয়ামের। নেক্সট প্রশ্ন, নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তো মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না হচ্ছে গামা রশ্মি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো গামা রশ্মি হলো একটি অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সি তেজস্ক্রিয় বিকিরণ যা উচ্চ শক্তির ফোটন কণা নিয়ে গঠিত। এটি প্রথম 1900 সালে একজন ফরাসি রসায়নবিদ ও পদার্থবিদ পল ভিলার্ড আবিষ্কার করেছিলেন। এরপরে 1903 সালে আর্নেস্ট রাদারফোর্ড এটিকে গামা রশ্মির নামকরণ দিয়েছিলেন, অর্থাৎ নামকরণ করেছিলেন হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, আর এই রশ্মিকে আবিষ্কার করেছিলেন হচ্ছে পল ভিলার্ড। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্রহ্মরাজার সঙ্গে
1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধিটি স্বাক্ষরিত হয়। বঙ্গ রাজা অর্থাৎ মায়ানমার অর্থাৎ বর্মার যে রাজা ছিল তার সাথে 1826 সালে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। এটা হচ্ছে কোন ব্রহ্ম রাজার সাথে হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোদো পায়ার সাথে। তো ইয়ান্দাবুর সন্ধি প্রথম অ্যাংলো বার্মি যুদ্ধ সমাপ্তির পর স্বাক্ষরিত শান্তি চুক্তিপত্রের নাম। 1829 সালে 28 ফেব্রুয়ারি তারিখে এই সন্ধিটি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ বাহিনীর তরফ থেকে স্যার আর্চিবেল্ড ক্যাম্পবেল এবং ব্রহ্মদেশের তরফ থেকে লেদাইংগয়ের রাজ্যপাল মহামিনলা কিয়টিন এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নেক্সট প্রশ্ন, সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? দেবগিরি, মালব, ভাতিন্দা, ওসমানা নাকি কারা ও এলাহাবাদের? তো মনে রাখবে, সিংহাসনে আরোহণের আগে আলাউদ্দিন খলজি হচ্ছে কারা এবং এলাহাবাদের শাসক ছিলেন। তো আলাউদ্দিন খিলজিকে হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? অপশন হচ্ছে মালাধার বসু, যশোরাজ খাঁ, শ্রীকর নন্দী নাকি সফলি? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, সফলি। অর্থাৎ মালাধার বসু, যশোরাজ খাঁ এবং শ্রীকর নন্দী এরা সকলেই হচ্ছে হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। তো বাংলার সুলতানি যুগের শ্রেষ্ঠ সুলতান হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসতে পারে। আর এছাড়াও তাকে নৃপতি তিলক আর জগৎ ভূষণও বলা হয়। নেক্সট প্রশ্ন, বাদশাহনামার লেখক কে? তো মনে রাখবে, বাদশাহনামার লেখক হচ্ছে আব্দুল হামিদ লাহোরি। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। নেক্সট প্রশ্ন, সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে কে? মহারাষ্ট্র সরকার, ভারত সরকার, কে বিড়লা ফাউন্ডেশন নাকি রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরস্বতী সম্মান প্রদান করে হচ্ছে প্রতি বছর কে বিড়লা ফাউন্ডেশন। অপশন সি। তো সরস্বতী সম্মান হলো ভারতের সংবিধানের 8তম তফসিলে তালিকাভুক্ত ভারতের 22টি ভাষার যে কোনো একটিতে অসামান্য সাহিত্যকর্মের জন্য একটি বার্ষিক পুরস্কার। এটি ভারতীয় জ্ঞানের দেবী সরস্বতী নামে নামকরণ করা হয়েছে এবং এটি 1991 সালে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে তোমাদের যে সরস্বতী সম্মান কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? অ্যান্সার হবে 1991 সাল থেকে এটা দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মোট 22টি ভাষার ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, শৈবাল ব্লুমের কারণ হচ্ছে জলের কিসের জন্য? পিএইচ হ্রাসের জন্য, বিওডি বৃদ্ধি হওয়ার জন্য, ইউট্রোফিকেশনের জন্য নাকি কোনোটি নয়? তো মনে রাখবে, শৈবাল ব্লুম অর্থাৎ জলের মধ্যে যে শৈবাল, প্রচুর পরিমাণে শৈবাল উৎপন্ন হয় বা শ্যাওলা উৎপন্ন হয়, সেই শৈবাল উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে জলে ইউট্রোফিকেশনের জন্য। অপশানে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বিভিন্ন কারণে কোনো জলাশয়ে দ্রবীভূত পরিপোষকের যেমন ফসফেট এর পরিমাণ বেশি হলে খাদকের প্রয়োজন অপেক্ষা উৎপাদকের পরিমাণ বেশি হয়, ফলে ওই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের অভাব দেখা দেয় এবং জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। এই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। এটা ভালো করে মনে রাখবে, ইউট্রোফিকেশন এটা কাকে বলে, কিন্তু পরীক্ষায় বারবার আসে, তো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন হচ্ছে প্রথম ভারতীয় মহিলা ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। এই কথাটা খুবই ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে তোমাদের, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা যিনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ইংরেজি, জার্মান, গ্রিক নাকি ফরাসি শব্দ থেকে? তো মনে রাখবে, কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। আর কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, এটা তো তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন, কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? এটা তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল। তো মনে রাখবে, ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে বেলজিয়ামকে।
আর এই বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, আর বেলজিয়ামের মুদ্রার নাম হচ্ছে ইউরো। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা থাম্বনেইলে তোমাদের দেওয়া ছিল এই প্রশ্নটা। তো ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ান, এটা গান্ধীজি সম্পর্কে কে এ কথা বলেছিলেন? লর্ড ওয়াবেল, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলিথগো নাকি এটি? তো মনে রাখবে ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ান এই কথাটা গান্ধীজি সম্পর্কে বলেছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।